নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আবার এসে গেছি আপনাদের সামনে একটা নতুন এপিসোড, নতুন বিষয়। এবারের বিষয় হচ্ছে কোচবিহার। এবং আমরা এর আগে দার্জিলিং নিয়ে আলোচনা করেছি, দার্জিলিংয়ের পাহাড়ের কথা বলছিলাম। আমরা কোচবিহার আরেকটা উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জেলা। এবং আমরা দেখেছি এই কোচবিহারে একটা সময় দেখেছি ফরওয়ার্ড ব্লকের কি সাংঘাতিক আর কি রমরমা। সেসব গল্প আপনাদের বলবো, কিন্তু আজকে সেখানে কিন্তু বিজেপির দাপট। 9টা আসনে 6টা বিজেপি, 3টে তৃণমূল। এই অনুপাতটা তো সমতলের অনুপাত নয়, দক্ষিণবঙ্গের অনুপাত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিজেপির কোচবিহার দখল এইরকমভাবে এতগুলো আসন পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধারাবাহিকভাবে উত্তরবঙ্গে গেছেন, পরিশ্রম করেন, বাই রোড যেতে যেতে মানুষের সাথে কথা বলছেন, দাঁড়িয়ে পড়ছেন। এবং এটা শুধু ভোটের সময় কিন্তু ওই একটা চা খেতে যাওয়া, ঝালমুড়ি খেতে যাওয়া, মোমো বানানো, এগুলো তো সবসময় সবাই করেন। কিন্তু ধারাবাহিকভাবে এইরকমভাবে উত্তরবঙ্গে যাওয়া, জ্যোতিবাবুও যেতেন না, বুদ্ধদেব ভট্টাচার্যকেও আমি এত উত্তরবঙ্গ সফর করতে দেখিনি। যেতেন, কিন্তু এইরকম নয়, এত নয়। এখন কোচবিহারে যেখানে ছিল ফরওয়ার্ড ব্লকের দাপট, সিপিএম এর দাপটের থেকেও কোচবিহারে ছিল ফরওয়ার্ড ব্লকের দাপট। এরকম আলিপুরদুয়ার ওই আবার এলাকাটাতে আরএসপির দাপট ছিল। এই শরিক দলগুলোর দাপট কেন ছিল তারও একটা ইতিহাস আছে। চা বাগানের আন্দোলন, কৃষকদের আন্দোলন, এইসব আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু ধীরে 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 গড়ে উঠেছে। আমার পুরনো দিনের গল্প একটা বলি। কলকাতা থেকে গেলাম কোচবিহার, এবং কার সঙ্গে গেলাম? কমল গুহ। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, কমল গুহ হচ্ছে কৃষিমন্ত্রী। ওনার আমি সফর সঙ্গী। ট্রেনে একটা ফার্স্ট ক্লাস এসিতে একটা কূপ, সেখানে আমি আর কমলবাবুর পৃথুল শরীর, খাওয়া দাওয়া খুব দারুণ, খেতে ভালোবাসতেন, প্রচণ্ড আড্ডাবাজ লোক ছিলেন। খুব মজার সফর হয়েছিল সেটা। উনি আমাকে অনেক কথা বুঝিয়েছিলেন। তো আমি তখন কলকাতায় রিপোর্টিং তখন শুরু করেছি সবে। বর্তমান কাগজে বরুণ সেনগুপ্ত আমার এডিটার, ওনার সাথে ফরওয়ার্ড ব্লকের খুব ভালো সম্পর্ক। তো আমাকে বরুণবাবু বললেন, অশোক ঘোষের সঙ্গে কথা হয়েছে, তুমি যাও কোচবিহারটা ভালো করে দেখে এসো, সমস্যাগুলো বোঝো। তখন সাংবাদিক হিসেবে জেলা সফর একটা প্রচণ্ড, আমি খুব উত্তেজিত। তো আমাকে অশোক ঘোষ, ফরওয়ার্ড ব্লকের একজন নেতা, বুঝিয়েছিলেন যে শরিকি সংঘাত কেন হয়। ধরুন বামফ্রন্ট, সেখানে সিপিএম শাসক দল, ফরওয়ার্ড ব্লকের সাথে কলকাতায় তো সিপিএম এর মারামারি হচ্ছে না তাদের কর্মীদের, উলুবেরিয়ায় হচ্ছে, কুচবিহারে হচ্ছে। সিপিআই এর সাথে সিপিএম এর সংঘাত কোথায় হয়? ধরুন মেদিনীপুরে হচ্ছে। এসইউসিআই এর সাথে সিপিএম, যদিও এসইউসিআই বামফ্রন্টের সরকারিভাবে ক্ষমতায় আসেনি, কিন্তু লড়াইটা হতো কুলতলি, জয়নগরের ওইসব এলাকাতে, 24 পরগনার ওই জায়গাটাতে। আবার দেখুন এইরকমভাবেই একইভাবে ফরওয়ার্ড ব্লকের সাথে, যেন বললাম, আরএসপির সাথেও, যেখানে আরএসপির শক্তি আছে। তো তার কি, যেখানে শরিক দলের শক্তি আছে, কোচবিহারে ছিল ফরওয়ার্ড ব্লকের শক্তি, বাঘ চিহ্ন ফরওয়ার্ড ব্লকের। এবং সেখানে সিপিএম এর কাস্তে হাতুড়ির সঙ্গে লড়াই হয়। এবং অশোক ঘোষ আমাকে বুঝিয়েছিল এর মধ্যে একটা শ্রেণী সংঘাত আছে। কিরকম শ্রেণী সংঘাত? ধরুন একটা রিক্সার ইউনিয়ন কোচবিহারে, সেই রিক্সার ইউনিয়নটা হয়তো ফরওয়ার্ড ব্লক চালাচ্ছে, এবং রিক্সার যারা ওখানকার যারা মালিক পক্ষ, তাদেরকে হয়তো সিপিএম সমর্থন করছে, রিক্সাওয়ালাদেরকে ফরওয়ার্ড ব্লক করছে। এর একটা ঘটনা হয়েছিল। এবং সেখানে তখন ফরওয়ার্ড ব্লকে হয়ে গেল শোষিত, আর শাসক শ্রেণী হয়ে গেছে সিপিএম। তার ফলে শ্রেণী সংঘাত। সেই কমল গুহ, যিনি একবার নয়, দুবার নয়, খুব সম্ভবত 8 বার বিধানসভায় জিতেছিলেন সেখান থেকে, এবং তিনি রীতিমতো কৃষক আন্দোলন থেকে উঠে আসা মানুষ, সাংঘাতিকভাবে কানেক্ট করতেন হ্যাভ নট মানুষদের সাথে। অর্থাৎ যারা নিপীড়িত, একদম গৃহহীন কৃষক, ভাবা যায় না। আমি তো গিয়ে স্তম্ভিত হয়ে গেছিলাম ওনার যে কমিউনিকেশন স্কিল দেখে। উনি যেভাবে
আর নাম ধরে ধরে ডাকছেন সেসব এলাকায়। তারপরে কি হলো, ফরওয়ার্ড ব্লকের জায়গায় এসে গেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আবার সেখান থেকে এলো বিজেপি। বিজেপি কিভাবে এলো? অনেকগুলো ফ্যাক্টর এখনো কাজ করছে, তার ভিত্তিতেই বিজেপির শ্রীবৃদ্ধিটা হলো। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের বর্ডার, সীমান্ত, তার মানে অনুপ্রবেশকারীদের ইস্যু, এবং সেখানে একটা পোলারাইজেশন বা মেরুকরণ। বিজেপি বলল যে আমরা হিন্দু বাঙালি, এবং কুচবিহারের জনজাতির মধ্যে রয়েছে কামতাপুরী রাজবংশী, একটা ভাষা, একটা সম্প্রদায়, এই মিলে জুলে আমরা এই সম্প্রদায় একটা আলাদা করে বিচ্ছিন্নতাবাদী বলো আর যাই বলো, একটা স্বায়ত্ত শাসনের দাবি বলো, একটা পৃথক আন্দোলন শুরু হয়ে গেল রাজবংশীদের। তার আন্দোলনের কারণটা কি? যে আমরা কলকাতার রাজনৈতিক নেতারা, তারা দীর্ঘকাল ধরে তারা রাজ্য শাসন করছে, আর আমরা রাজবংশীরা আমরা রেকগনাইজড হচ্ছি না, সুতরাং আমরা একটা আলাদা রাজ্য গড়ে তুলব। আন্দোলনটা আরও চাগার দিয়ে কিছু লোক বলল রাজ্য কেন, আমরা রাষ্ট্র গঠন করব, আমরা দেশ গঠন করব। বলতে তো কোনো জিএসটি লাগে না, যে যার মতো করে বলতে শুরু করলো, আন্দোলন শুরু হয়ে গেল, মানুষ খ্যাপানো শুরু হয়ে গেল। এবং শুধু খ্যাপানো বলে, জানেন, আমি আন্দোলনটাকে ছোটও করব না, একটা আর্থ সামাজিক কারণ থাকে। মানে এই আন্দোলনগুলোর পেছনে মানুষ যে আসে, যেরকমভাবে মাওবাদী এলাকাতেও হয় না, এটাকে সবটাই কিন্তু রাষ্ট্রযন্ত্র দিয়ে, পুলিশ দিয়ে, স্টিম রোলার দিয়ে খতম করা যায় না। এবং সেই জায়গায় ফরওয়ার্ড ব্লকের কমল গুহর দাপট ছিল। তা সেই দাপুটে নেতার পুত্র উদয়ন গুহ, তিনিও কিন্তু কম দাপুটে ছিলেন না, এবং তিনি ফরওয়ার্ড ব্লকেরই এমএলএ ছিলেন, এবং সেই জায়গা থেকে তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তার মানে কি, তৃণমূল কংগ্রেসের মধ্যেই তো বামপন্থার একটা যাকে বলে উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে উঠেছিল। তখন তো বিজেপিকে নিয়ে প্রশ্ন উঠছে না, তখন কংগ্রেসের খতম হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস হয়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেস মূল শক্তিটা হলো। উদয়ন গুহ জেলার দায়িত্বপ্রাপ্ত, জেলার প্রধান কাণ্ডারি, কুচবিহারটা তিনি কন্ট্রোল করছেন। এই সমস্ত যখন হলো, কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও শুরু হলো, তার মধ্যে নানান রকমভাবে কলহ হলো, কে মন্ত্রী হবে, কে মেয়র হবে, কে এমএলএ, কে কার হাতে কতগুলো পুরসভা থাকবে, সমবায় থাকবে। ক্ষমতা এমনই জিনিস, ক্ষমতার একটা মধু থাকে, সেই মধু নিয়ে মারামারি শুরু হয়ে যায়। সুতরাং বিরোধীরা যখন শাসক দল হয়, তখন শাসক দল অনেক দিন থাকতে থাকতে এই কারণেই তখন অ্যান্টি ইনকমবেন্সি শুরু হয়, কারণ নিজেদের মধ্যেই খেয়ে হয়। এবং সেটা আমি বলি ল অফ নেচার, এটা একটা প্রকৃতির সূত্র। এখন কি হলো, বিজেপি একদিকে রাজবংশীদের সমর্থন, বিচ্ছিন্নতাবাদীকে বলা হলো যে আমরা তোমাদের এই যে পৃথক হওয়ার যে বাসনা, আমরা সেটাকে অ্যাড্রেস করব, আমরা সেটাকে সম্মান দেব। এবং নিশীথ প্রামাণিক, তিনি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে হারিয়ে দিয়েছিলেন উদয়ন গুহকে, এমএলএ হয়েছিলেন, তারপরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রী হলেন। সুতরাং তাকে যদি দিল্লিতে থাকতে হয়, তখন তাকে লোকসভা নির্বাচন করতে হবে, উপনির্বাচন হলো, উপনির্বাচনে কিন্তু উদয়ন গুহ আবার জিতে এলেন বিরাটভাবে। সুতরাং এই বিজেপির একটা হচ্ছে রাজবংশীদের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়া, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সীমান্তে সংখ্যালঘুদের বিরোধিতা করে রাজবংশী এবং কামতাপুরীদের সঙ্গে হিন্দুত্ব, এই মতবাদ, এই যে সেন্টিমেন্ট, সেটাকে যুক্ত করে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এবং দিল্লি আমাদের পাশে আছে, দিল্লি এটা দেখবে, ঠিক যেভাবে দার্জিলিংয়ে সুভাষ ঘিসিং থেকে বিমল গুরুং সবাই এই একই রাজনীতি করেছে, যে দিল্লিকে ধরে কিছুটা, তখন রাইটার্স বিল্ডিং ছিল, এখন নবান্ন, তার বিরোধিতা করলে আমরা ওখান থেকে, দিল্লি থেকে একটা ডিভিডেন্ড পাবো এবং মানুষের সমর্থনে এগিয়ে নিয়ে যাব, কিছু আদায় করব। তার মধ্যে ক্ষমতার রাজনীতি আসে, ক্ষমতার মধু পাওয়া যায়, সেগুলো তো একটা বড় দিক রয়েছে। সেখানে অবতীর্ণ হলেন অনন্ত কুমার, মানে অনন্ত কুমার। এবং অনন্ত কুমার হলেন একজন স্বঘোষিত রাজা, তার বিরাট প্রাসাদ, এবং সেই কোচবিহারে তিনি প্রচুর, মানে রাজবংশীদের তিনি প্রধান,
তিনি আমি 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 দেখেছি নিজের চোখে রীতিমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভোগ বিতরণ হয়, হ্যাঁ, এবং সেখানে তিনি কিন্তু সপরিবারে বসবাস করেন, তার রানী আছে, এবং তিনি কিন্তু সন্ন্যাসী, এবং তিনি আবার সবসময় যে গেরুয়া বসন পড়া সন্ন্যাসী তাও নন, একটা একটা চিত্তাকর্ষক চরিত্র। এবং তিনি যে কখন বিজেপি কখন তৃণমূল বোঝা যায় না, কারণ তিনার বক্তব্য হচ্ছে যে আমি হলাম দলের এতে আমাকে বেঁধো না, আমি তো রাজবংশীদের নেতা। এবং রাজ্যসভায় বিজেপি নিয়ে গেল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কলকাতায় নিয়ে এসে বিরাট সম্মান দিল, তারপর আবার নরেন্দ্র মোদী বিজেপির সাথে কথাবার্তা বলে তিনি নরেন্দ্র মোদী সভাতেও গিয়ে হাজির হলেন। সুতরাং সেই অনন্ত কুমারের কথা কতটা চলবে এবারের ভোটে, কতটা তিনি নিয়ন্ত্রণ করছেন। আবার এবারের SIR এর যে ভোটারদের নাম বাদ গেছে, তাতে এই রাজবংশীদের, যেরকম মতুয়াদেরও অনেক বাদ গেছে, মতুয়ারাও কিন্তু উত্তরবঙ্গে আছে অনেক, এটা ভাববেন না যে শুধু দক্ষিণবঙ্গে মতুয়ারা থাকে। সুতরাং রাজবংশী মতুয়া যে বাদ গেছে, তাতে রাজবংশীরা অনেকে, কোচবিহারেও বড় অংশ বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে চেষ্টা করছিলেন যে যেভাবে বিজেপি ছটা আসন পেয়ে গেছে, এবং কোচবিহারে তৃণমূল সংখ্যালঘু হয়ে গেছে 3টে আসন নিয়ে, সেটাকে কিভাবে উল্টে দেওয়া যায় পাশাটা, সেই উল্টানোটা কি সম্ভব হবে? তার কারণটা হচ্ছে যে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যেভাবে প্রচার হচ্ছে, SIR এর কি কনসিকুয়েন্স আমরা জানি না। SIR এ যারা বাদ গেছে তারা হিন্দুরা বাদ গেছে, কিন্তু সেই রাজবংশী এবং সাধারণ হিন্দু যারা বাদ গেল, তারা কজন তৃণমূল সমর্থক ছিলেন বাদ যাওয়া লোকেদের মধ্যে, কজন বিজেপি সমর্থক, এগুলো তো আমরা জানি না। সুতরাং একটা জানার ভিত্তিতে আপনি একটা সাপোজিশন আপনি মানে ডেরাইভ করতে পারেন, সেটা ডেরাইভ করবো কি করে? এখন এই পরিস্থিতিতে একটা কথা বলা যায় যে কোচবিহার কিন্তু একটা খুব ইন্টারেস্টিং মানে একটা ডেস্টিনেশন। এই ভোটের সময় এই কোচবিহার কিন্তু অনেকটা ডিটারমিন করে দেবে যে এবারের বিধানসভায় কোন দিকে হাওয়া, এবং সেই ভোটটা 23 তারিখেই যখন হবে আমরা জানতে পারবো না, কিন্তু ভোট বাক্সে কার প্রভাব বেশি পড়বে সেইটা বুঝতে হবে। একটা কথা বলা যায় যে রাজবংশীদের এই বিচ্ছিন্নতা দূর করে তাদেরকে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের বিভাজন ঘুচিয়ে দিয়ে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন ওখানে গিয়ে জনসভা করতে গিয়ে, যে আমি কোনো উত্তরবঙ্গ শব্দটাতেই বিশ্বাস করি না, বঙ্গ একটাই। জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে কেউ উত্তরে কেউ দক্ষিণে থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গ আবার কি, এটাও বঙ্গ ওটাও বঙ্গ। এই যে উত্তর বনাম দক্ষিণ, আমরা যেন এটা থেকে বেরিয়ে আসতে পারি। সুতরাং কোচবিহার নিয়ে আর যাই হোক, এই সংকীর্ণতার রাজনীতি আর কতদিন, বড় ক্লান্ত লাগছে। আজকে এই পর্যন্ত, আমি এখানে থামছি, পূর্ণচ্ছেদ দিচ্ছি, আবার খুব শিগগির আসছি আপনাদের সামনে। দেখতে থাকুন আমার অনুষ্ঠান।